ওকে, আমরা লারাভেল ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 22 তে আছি। আমি কিছু স্যাম্পল প্রজেক্টের নাম বলছি, যেটা স্যাম্পল আপনারা এর ভেতর থেকে নিতে পারেন, এর চেয়ে বেটার প্রজেক্ট নিজেরাই প্রপোজ করতে পারেন। আপনাদের আজকেই প্রজেক্ট অ্যাসাইন করে দেওয়া হবে এবং কে কি প্রজেক্ট করছেন ফিক্স করে যাবেন। নেক্সট উইক থেকে তার আপডেট আমাদের দেখাতে হবে। 20 পর্যন্ত দেওয়া আছে, 21 আপলোড হয়েছে বাট এখনো পাবলিশ হয়নি। আচ্ছা, ফার্স্ট আমরা যখন ব্লগ করেছি আমরা ই কমার্সও করতে পারি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডাইনামিক ওয়েবসাইটের কথা বলছি, ওয়েবসাইট বানাতে পারি, রাইট? রেস্টুরেন্ট, হোটেল, মোটেলের সাইট ই কমার্সের একটা পার্ট পর্যন্ত যাওয়ার পর সেটাও আমরা বানাতে পারি। তারপরে হচ্ছে ট্যুরিজম কোম্পানি দেন থেকে শুরু করে আদার্স যে বিজনেস ওয়েবসাইট গুলো আছে সেগুলো আমরা অনায়াসেই এই নলেজ থেকেই ডেভেলপ করতে পারি, রাইট? কিছু ক্রিটিক্যাল পাথ ছাড়া, যে লাইক হয়তো আপনি যদি বুকিং সিস্টেম বানাতে চান হোটেলের রুম বুকিং, তো তখন হয়তো কিছুটা প্যাঁচে পড়তে পারেন, বাট আদার দেন আদার্স যে অপশন গুলো আছে সবই কিন্তু স্মুথলি হয়ে যাওয়ার কথা, রাইট? সো ভ্যারাইটিস অফ সাইট, আপনি স্পোর্টস এর ওয়েবসাইট করতে পারেন, আপনি নিউজের ওয়েবসাইট করতে পারেন, আপনি পোর্টাল ওয়েবসাইট করতে পারেন, ইভেন এনি কাইন্ড অফ ওয়েবসাইট করতে গেলে হয়তো আপনি কিছু কিছু টাইপ অফ সাইটের ক্ষেত্রে আটকাবেন। ম্যাক্সিমাম টাইপের সাইট আপনি যে নলেজ এখন ডেভেলপ করেছে এবং নেক্সট 3 উইকসে ডেভেলপ করবে অনায়াসেই সেটা করতে পারবে, বাট পুরো বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট কিন্তু থাকতে হবে দেন, রাইট? সো আমরা যারা ব্লগ বুঝে গেছি তাদের জন্য ই কমার্স ঘটনা না, সরি নিউজ পেপার, জাস্ট ভাস্ট, এরিয়াটা কি ভাস্ট, নাথিং এলস, রাইট? সো আপনারা কি নেবেন? অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি টাইপ অফ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারেন, স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেলের ম্যানেজমেন্ট সিস্টেম বা অ্যাকাউন্ট সিস্টেম, আপনি হসপিটালের ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার ম্যাসের ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? আপনি করতেই পারেন। অ্যাপস এর ক্ষেত্রে বলছি, আর ওয়েবসাইটের ক্ষেত্রে যে কোনো একটাই আপনারা চুজ করতে পারেন। আপনি অ্যাপ চাইলে অ্যাপস বানান, আপনি ওয়েবসাইট বানালে ওয়েবসাইট বানান, বাট একটা কিছু আপনাকে বানিয়ে যেতে হবে, ঠিক আছে? সো আপনারা এটা লিখে ফেলেন, আলোচনা করে সেরে তারপরে লিখে ফেলেন। যদি আপনারা আরেকটু মানে আরেকটু অ্যাডভান্স লেভেলের বিষয় ইন্ট্রোডিউস করতে চান, তো সেই ক্ষেত্রে মানে থার্ড ক্যাটাগরিতে চলে আসে এআই, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি। মানে ওই ক্যাটাগরি পর্যন্ত এআই এর প্রয়োজন পড়ে না। আমি যে সেকেন্ড লেয়ার যে দুটার কথা বললাম ওখানে এআই এর প্রয়োজন পড়ে না, বাট তার পরের স্টেপে আপনার এআই এর প্রয়োজন পড়তে পারে। আবার আপনি সহজ সিম্পল টাইপের একটা অ্যাপ্লিকেশনই বানাতে পারেন, ওখানেও এআই লাগতে পারে। যে লাইক আমি একটা ইলেকট্রনিক এডুকেশন সিস্টেম ডেভেলপ করব, হ্যাঁ, যেখানে আমি কোশ্চিন দিব, অনলাইন এক্সাম হবে এবং খাতা কেটে দিয়ে দেবে, এবং সেখানে ব্রড টাইপের কোশ্চিনও থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, রাইট? এমসিকিউ থাকতে পারে। তো এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর তেমন কোনো প্রবলেম নেই, বাট ব্রড টাইপ কোশ্চেন আপনাকে এআই এর মাধ্যমে কিন্তু ম্যানেজ করতে হবে, বুঝতে পেরেছি? তো সে ধরনের অ্যাপ্লিকেশনের দিকেও আপনারা চাইলে যেতে পারেন। মানে ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যদি ইমপ্লিমেন্ট করতে নাও পারেন, মানে লজিক চালিয়ে আপনি মানে ওই ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো আছে লজিক্যাল, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনাল যে বিষয়গুলো সেদিকে আপনারা মুভ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলছিলাম না যে ফেসবুক একটু গন্ডগোল করছে, হ্যাঁ, ভার্চুয়াল, ওরা এআই নিয়ে কিন্তু ব্যাপক কাজ করছে, বাট এআই ল্যাব ওরা সাডেনলি লাস্ট সানডেতে অফ করে দিয়েছে, জানেন? বাইরের খবর কিছুই রাখেন না আপনারা। ওদের এআই একটা ল্যাব ছিল, ওটা চ্যাট বক্স নামে একটা রোবট ডেভেলপ করে ফেলেছিল।
চ্যাট বক্স রোবট ডেভেলপ করেছে, বাট লাস্ট স্যাটারডেতে চ্যাট বক্স গুলো পুরো সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিয়েছিল এবং চ্যাট বক্স গুলো নিজেই নিজেদের মধ্যে নিজস্ব ভাষায় আলাপ আলোচনা করছিল। কার্ল মার্কস, যিনি অ্যাকচুয়ালি বলা হয় এআই এর প্রতিকৃত। আচ্ছা, আমরা এখন কোডিং এ যাই। আমি নেটবিনস প্রজেক্ট তো না, স্ট্রং কি আছে এখানে? কিছু আছে স্ট্রং? না, কিছু নেই। এর আইডি আছে, এটা বাদ দিয়ে দিলাম। ডেটাবেস তো এখানে আছে না, ম্যানেজ করে নিলাম। আই হোপ প্রত্যেকের কাছে আছে। আই রোবট দেখেছেন? আই রোবট দেখেন নাই? কত বছর আগের ঘটনা? কত বছর আগের মুভি কথা বলছি। আর তার মানে পরিচালকের প্ল্যান করতে আরো 5 বছর লেগেছে। আপনারা কিন্তু ইমেজিন করতে পারছেন যে একজন যখন চিন্তা ভাবনা করছে, ওটার ইমপ্লিমেন্টেশন বেসিক্যালি ইউএস এর কাছে এই ধরনের সিস্টেম ডেভেলপ, যে আসলেই রিস্কি। মুভিতে যেটা দেখানো হচ্ছে কল্পনা ঠিক আছে, বাট ওটা বাস্তবে রূপ দেয়া পসিবল। টার্মিনেটর ওটা আজগুবি আছে, বাট এটার আজগুবিতার মাত্রা কম। আই রোবট না দেখলে দেখি। হ্যাঁ, 16 বছর আগে। অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সার্চ দেন এখনই পাবেন। স্ক্রিপ্ট জাস্ট অ্যাড করে দেবেন জাভাস্ক্রিপ্ট, আপনার সাইডে চলে আসবে। আপনি গোলেরটাও পাবেন, ক্রিকেটেরটাও পাবেন। এই আদার্স কোনো এপিআই লাগবে না, ইটস সিম্পল জাভাস্ক্রিপ্ট এপিআই। আরএসএস ফিডের মাধ্যমে নিয়ে এসে দেবে। অথবা স্ট্রিমিং ওয়েবসাইট বানান। হ্যাঁ, লাইভ স্ট্রিমিং। তারা মিডিয়া সার্ভার নিয়ে কাজ করে। বানান। আচ্ছা, চ্যাট বক্সে করেন, সমস্যা নেই তো। That's 08 বের করে ফেলেন সবাই। হ্যাঁ, গুরুত্ব দিতে হবে তো, ক্যারিয়ারকে আগে। সিজিপিএ দেখে না কেউ। যদি বাইরে যেতে চান তাহলে এগুলো শেখার দরকার নেই। বাইরে যান, আর শেখেন, গো শেখেন, প্রোলগ শেখেন। পিএসপি শিখে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি আর, গো, প্রোলগ, পাইথন, ঠিক আছে। আর আপনি বাইরে যান, পড়াশোনা করেন, বাইরে চলে যান, আর ওই ল্যাঙ্গুয়েজ শিখেন। খামোখা টাইম ওয়েস্ট করছেন কেন? ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের, এটা লাইট ওয়েট অ্যাপস তৈরি করার ক্ষেত্রে অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস এগুলো ইউজ হচ্ছে। ওকে, ডেটাবেস হয়েছে, আমি ইম্পোর্ট করে নিই। আপনারা পেয়েছেন তো না প্রজেক্ট আপনাদের হাতে সবার কাছে? অ্যাঙ্গুলারটাই ভালো, অ্যাঙ্গুলার 4 অনেক লাইট ওয়েট।
অ্যাঙ্গুলার আচ্ছা, আমি ডেটাবেসটা দিয়েছি। এটা একটু দেবেন কেউ আমাকে? হ্যাঁ, এটা তো চেঞ্জ করবোই আমি। ডেটাবেসের নামটা কিছুটা পরিবর্তন করেছি। আচ্ছা, দেখি কি অবস্থায় আছে। যতটুকু হয় নাই আমাদের নিয়ে নিতে হবে করে। Laravel? ভালো তো, এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো তো। ওয়ার্ডপ্রেসে দিয়েছে। ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি বেশি দূর কিন্তু আগানো সম্ভব না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। গ্র্যাজুয়েট করেছেন তো সেক্ষেত্রে একটা একটা লেভেল মেনটেন করবেন অবশ্যই। ওয়ার্ডপ্রেস যারা বেসিক্যালি প্রোগ্রামিং ভীতি আছে তারা করবে, যাদের প্রোগ্রামিং এর ভীতি নেই তারা কেন ওয়ার্ডপ্রেসে যাবে? না না, কাজের অফিসিয়াল কাজের ক্ষেত্রে না নাই, বাট আপনি শিখছেন কোনটা সেটা একটা বিষয়, আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাবে সেটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, আই হোপ এখন মোটামুটি সবকিছু ঠিক আছে। দেখি আমাদের প্রজেক্টটা আমাদের সামনে হাজির হয় কিনা। হাজির হয়েছে অনেকগুলো এরর সহ। ফেইল টু ওপেন স্ট্রিম বলছেন। এ কি অবস্থা? এইটি এইচটি ডক্স। এটা এই যে এররটা দিয়েছে সেটা কিন্তু htaccess এর না, তারপরেও ঠিকই তো আছে। ডিটি কমার্স 2, বাট এটা এক্সট্রাক্ট তো হয়েছে, সেখান থেকে তো আবার আমি কপিও করলাম। একটু দেখেন তো পুরো সাইজটা। 36.8 MB। তো যতদূর এসেছে সুন্দর করে একটা ডিজাইন দেখা যাচ্ছে। আই হোপ এই প্রোডাক্টগুলো অ্যাড করা প্রোডাক্ট, এগুলো আপনার অ্যাড করা প্রোডাক্ট সুন্দরই লাগছে। এটাও তিনটা প্রোডাক্ট, 16টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি না?
সরি 12টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি গুলোর মধ্যে ইলেকট্রনিক্স, উইমেন্স, ডেইলি নিডস, শুজ একটা আছে, হাউস হোল্ড একটা আছে, ডেইলি নিডস একটা আছে, উইমেন্স 2টা আছে, ইলেকট্রনিক্স এর 4টা আছে। এরকম হয়ে গেছে কেন? আচ্ছা, এটা কিন্তু একটু ভেঙে চুরে গেছে। হ্যাঁ, ডিজাইন রিলেটেড ইস্যু, ডিভে হয়েছে। আর মেন্স ওয়ারে 2টা। এতে মেয়েদের কাপড় আপনি ছেলেদের ঢুকিয়ে দিয়েছেন, এটা তো বিপজ্জনক। হ্যাঁ, আচ্ছা, বসেন। তো এরপর আচ্ছা, আপনি এটাকে স্যামসাং সিম্ফনি ধরে ধরে ক্যাটাগরাইজও, ম্যানুফ্যাকচার ওয়াইজও করেছেন, দ্যাটস নাইস। তেমন অনেকখানি এগিয়ে গেছেন। এবার কোথায়? হ্যাঁ, ল্যাপটপে ক্লিক করলে ডিটেলে যাচ্ছেন। দুইবার আসছে কেন? এখানে নিচেও দিয়েছেন, ছোট করে দেবেন, খুবই ছোট, এই সাইজটা যেন খুবই ছোট হয়, কারণ একাধিক ইমেজের ক্ষেত্রে জায়গাটা রাখা হয়েছে। বুঝতে পেরেছি? আমরা যে ক্যাটাগরিগুলো শুরু করছি, মূলত দেখা গেছে যে এখানে যদি পাবলিকেশন ইকুয়াল 1 মানে যেটা ইয়ে হয়, সবগুলো ক্যাটাগরি দিয়ে আমি শুরু করছি। আমি দেখলাম যে যে ক্যাটাগরির মধ্যে পোস্ট করছি, প্রোডাক্ট আছে ওই ক্যাটাগরি শুরু, বাট বাকিগুলো আমরা শুরু করছি না। আমরা সময় দেখা গেছে ক্যাটাগরি আমরা বাকিগুলো তৈরি করে রাখলাম, বাট আমরা যখন পোস্ট করতে দেখা গেছে আমরা বুঝতে, বাট বাকি তিনটা আপনি দেন কোয়েরি তুলে আনার সময় ওটা লিখেন যে ক্যাটাগরিতে প্রোডাক্ট না থাকলে আসবে না। হ্যাঁ, আপনি ওই আইডি ধরে কাউন্ট করবেন যে এর প্রোডাক্ট আছে কিনা। প্রোডাক্ট টেবিলে যাবেন যে এই প্রোডাক্ট ক্যাটাগরি নামের এগেইনস্টে কোনো প্রোডাক্ট আছে কিনা, সেগুলো তুলে নিয়ে আসবেন, জয়েন করে লিখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ফ্রন্ট এন্ড করেছেন, দ্যাটস গুড। যে ফ্রন্ট এন্ডটা মোটামুটি বেশ সুন্দর হয়েছে। কার্ট পেজ করেছেন, এটা আমরা ডাইনামিক করব। চেক আউট পেজ, এটাও আমরা ডাইনামিক করব। লগইন পেজটা ওই যে বসিয়ে দিব, অথ বসিয়ে দিব। আচ্ছা, উইশ লিস্টের যে ইস্যুটা, সেটাও ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, উইশ লিস্ট। আচ্ছা, উইশ লিস্টের কনসেপ্টটা আমি একটু বলে দেই যে উইশ লিস্টটা হচ্ছে এরকম। আমি যদি আপনাদের বিজি করতে যাই যে লাইক উইশ লিস্টের কাজটা এই উইকে করে নিয়ে আসেন। উইশ লিস্ট কি? আমি কার্টে যুক্ত করছি, আমি প্রোডাক্ট অ্যাড করছি। উইশ লিস্টে যেগুলোকে আমি অ্যাড করে রাখছি, সেটা হচ্ছে বেসিক্যালি আমি কোনো না কোনো সময় এটাকে কিনতে যাচ্ছি, এখন আমি কিনতে যাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ডেটাবেসে এটাকে রেখে দিতে পারেন যে কোন প্রোডাক্টটা কে এটাকে কিনতে চেয়েছে, কোন ইউজার আইডির এগেইনস্টে। তার মানে উইশ লিস্টে অ্যাড করতে গেলে আপনি অবশ্যই তাকে লগ ইন করিয়ে নেবেন, তার আগে উইশ লিস্ট প্রোডাক্টে অ্যাড করা যাবে না। তো প্রোডাক্টের নামের পাশে উইশ লিস্ট থাকবে, ক্লিক করলে উইশ লিস্টে অ্যাড যদি করতে হয়, লগ ইন না থাকে, তখন বলতে হবে আগে লগ ইন করেন, দেন উইশ লিস্টে যান। না, উইশ লিস্ট আমি সবসময় দেখাবো। উইশ লিস্ট যদি অ্যাড করতে চাই, তখন আমি তাকে সরাসরি বলবো যে আগে লগ ইন করেন, তারপরে আপনি উইশ, তাহলে তো সে তো বুঝতেই পারবে না যে এরকম একটা ফিচার রয়েছে। ঠিক আছে, ওকে। সো এই ছিল একটা হিসাব নিকেশ। আমরা হোমে যাই এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে তাহলে একটা ছোট কাজ সারি। অ্যাডমিন প্যানেলে ঢুকবো কি করে? ইউজার আইডি পাসওয়ার্ড কি দিব? MERSL একসাথে 64 হয়ে গেলাম। @gmail.com। 1 2 3 4 5 6 লগ ইন।
ইয়া যে পরিসংখ্যানটা এখানে অ্যাড করছি এটা পরে কাটা লাগাই না এখানে যদি এরকম করে দেই ওয়েলকাম টু এরকম অ্যাডমিন প্যানেল ওয়েলকাম টু অ্যাডমিন প্যানেল না, আমরা এখানে কি দেখাতে পারি, ধরেন আমার আপাতত আমি যদি প্ল্যান করি, আমি 4টা বক্স প্ল্যান করতে পারি। নিউ অর্ডারস, ওখানে পয়েন্ট থাকবে যে আমার কয়টা নতুন অর্ডার আছে। নিউ অর্ডারস, প্রোডাক্ট স্ট্যাটাস, ইনভেন্টরি স্ট্যাটাস। হ্যাঁ, এখানে প্রথমে হচ্ছে নিউ অর্ডার, প্রোডাক্ট স্ট্যাটাস, ইনভেন্টরি স্ট্যাটাস। যখন যেটাতে ক্লিক করবেন সেখানে চলে যাবে। নিউ অর্ডার প্রেস করলে নিউ অর্ডার গুলো দেখিয়ে দেবে। প্রোডাক্ট স্ট্যাটাস আপনি যা হ্যাঁ প্রোডাক্টের স্ট্যাটাস গুলো দেখিয়ে দেবে। আর ইনভেন্টরি স্ট্যাটাসে যে প্রোডাক্ট গুলো শেষ হয়ে আসছে, স্টক কমে আসছে, সেগুলো উপর থেকে দেখাতে থাকবে। এবং সবই কিন্তু ইনক্লুডিং সিস্টেমই, নাথিং এলস, নতুন কিছু নেই বলতে। তো আমরা ফার্স্টে যদি ম্যানেজ প্রোডাক্টে যাই, ম্যানেজ প্রোডাক্ট এ পাবলিশ, আনপাবলিশ এবং এডিট, ডিলিটের সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি। ক্যাটাগরি আইডি এবং ম্যানুফ্যাকচারার আইডি আছে, এটা এখানে না দেখিয়ে আমার চাওয়া আপনাদের কাছ থেকে, এটা আগামী কালকের টাস্ক, এই জায়গায় ক্যাটাগরির নাম এবং ম্যানুফ্যাকচারারের নাম দেখাবে। জয়েন করি চালাবে। জয়েন করি কিভাবে লিখতে হয় সেটা লাস্ট ক্লাসে দেখেছেন। পরবর্তীতে যখন আপডেট করতে চাই, আপডেট করতে গিয়ে সে নেম আর আইডি আছে কমপ্লিট করতে দিই। এজন্য স্যার আর আগাই না, চিন্তা ভাবনা থাকুক। এটা আগে নাম দেখান, আমি আপডেটের বেলায় যদি কোনো কিছু থাকে আমি সেটা করে দিব, সমস্যা নেই। আমি নামটা শোকাইছি, আপডেট করতে গেলাম তখন দেখলাম সে কমপ্লিট করতেছে আইডি সব। হ্যাঁ, আচ্ছা, এখানে ইলেকট্রনিক্স, অ্যাপেল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, আপনি একটা করে ডেটাবেজ অ্যাড করেছেন? একটা করে। আচ্ছা, না, এটা সংখ্যা আমরা বাড়াবো যাতে আমরা অর্ডার করার পর কিছু সংখ্যা থাকে বা কন্ডিশন চালানো যায়। তো আচ্ছা, আর সরাসরি পাবলিকেশন স্ট্যাটাসটা এখানে নেই। আচ্ছা, আমরা প্রথম যেটা, যে আমরা জাস্ট ফ্যামিলিয়ার হচ্ছি যে আমরা কতটুকু করেছি। অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, অ্যাড প্রোডাক্ট এবং ম্যানেজ প্রোডাক্ট হয়েছে। তো এখন থেকে যে টাস্কটা আমি ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে আমরা এই স্লাইডারে অ্যাকশন করব আর কি এখনই। আর কার্ট নিয়েও আলোচনা শুরু করবো যাতে নেক্সট ক্লাসটায় আমরা পুরো কার্টটা শেষ করতে পারি। কার্ট ভেন্ডর, যেটা আমরা শপিং কার্ট ভেন্ডরটা ইনস্টল নিয়ে এটা করার চেষ্টা করব। এখন এই যে স্লাইডারটা আমরা কোন প্রোডাক্ট দিব, এটা অ্যাকচুয়ালি লজিকের উপর নির্ভর করবে। কার ক্লায়েন্ট আমাকে যেভাবে বলবে যে আমি এই জায়গায় কি শো করতে চাচ্ছি। এটা তো এমন একটা জায়গা যেটা হচ্ছে যে সবচেয়ে বলতে পারেন যে ফোকাস সাইটের। আমি এমন কিছু প্রোডাক্ট এখানে প্রমোট করব যেটা দিয়ে খুব সহজেই ক্লায়েন্ট আকৃষ্ট হবে। একটু দেখেন যে এই জায়গাটাকে আমরা একটু অফার্ড প্রোডাক্ট গুলো দিয়ে প্রমোট করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি এখানে বেসিক্যালি আমরা যেটা করতে চাচ্ছি যে এমন কিছু প্রোডাক্ট যেগুলো অ্যাডমিনের কন্ট্রোলে থাকবে। সে যে প্রোডাক্ট চাইবে সেই প্রোডাক্টই স্লাইডারে দিয়ে দেবে, রাইট? এবং যতগুলো চাইবে ততগুলোই দিয়ে দেবে। এটাও আমরা করতে পারি, 5টা ম্যাক্সিমাম করা যাবে, সে ধরনের কন্ডিশনও আমরা বসাতে পারি। তো কোন প্রোডাক্ট গুলো টপে চলে আসবে বা স্লাইডারে চলে আসবে সেটা যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে দুইভাবে এটা করা যায়। সবাই একটু খেয়াল করেন যে আমি এটা টপ প্রোডাক্ট কনসেপ্টে গেলে ডেটাবেজের একটা ফিল্ডের মাধ্যমেই আমরা করব, বাট ডিজাইন ভিউ কাস্টমার যেভাবে চাইবে সেভাবে। মনে করেন যে আমি যদি বলি যে ম্যানেজ প্রোডাক্ট, হ্যাঁ, ম্যানেজ প্রোডাক্টের এখান থেকে আমি একটা লিংক রেখে দিয়েছি, জাস্ট ক্লিক করব, টপ প্রোডাক্ট হয়ে যাবে, টপ প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিক করলেই সে টপ প্রোডাক্ট হয়ে যাবে। সো যদি এটা করতে চাই, এটা তার জন্য ইজি, যে দেখলো এবং টপ প্রোডাক্ট করে দিল। আবার আমি ভেতর থেকেও আমি চাইলে তাকে টপ প্রোডাক্ট করতে পারি, যে লাইক আমি এখানে একটা চেক বক্স দিলাম, টপ প্রোডাক্ট, টিক মার্ক যেটা দেবে সেটাই টপ প্রোডাক্ট হবে, অন্যটা টপ প্রোডাক্ট হবে না। দুইটা কেসে আমি ডেটাবেজের ফিল্ড দিয়ে অ্যাড করে এটা করতে হবে। যে ডেটাবেজে একটা ফিল্ড রাখবো, টপ প্রোডাক্ট স্ট্যাটাস, যদি 0 হয় এটা নরমাল, আর যদি 1 হয় তাহলে সেটা টপ প্রোডাক্ট বা স্লাইডার প্রোডাক্ট। ক্লিয়ার? সো কোনটা করব আমরা, ওই ম্যানেজার ওখান থেকে ক্লিক করে করব নাকি ভেতর থেকে করব? ঠিক আছে, সো আমরা বাইরে থেকে অনায়াসে প্রোডাক্টটাকে আমি টপ প্রোডাক্ট ডিক্লেয়ার করতে পারি।
আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করি। আপনি প্রোডাক্ট ডিলিট করতে যাওয়ার আগে যদি আপনি বলেন যে যেগুলো টপ আপনি ডিলিট করতে পারবেন না, তাহলে লজিক দিয়ে দিতে হবে। ডিলিট তো করতে পারবেন না, টপ প্রোডাক্ট থেকে নামাই দিচ্ছি, স্লাইডারে তো জাস্ট টপ প্রোডাক্ট গুলো রাখা। মানে কমাইতে এমন হলো যে জিরোতে দিয়া সব জাস্ট স্লাইডারে কিছু রাখা। এটা তো আটকানোর মতো। হ্যাঁ, আমি যখন টপ প্রোডাক্ট করছি, আমি টপ আর রিমুভ টু টপ যদি এরকম করতে চাই, তাহলে আমি অ্যাটলিস্ট 1 না 2, তাহলে তো স্লাইডার হলো না। হ্যাঁ, আমি 2টা পর্যন্ত আমি যদি বলি যে না, যদি রিমুভ করে তখন চেক করব যে টপ প্রোডাক্ট কয়টা আছে। যদি 2টা হয় আমি তাকে একটা মেসেজ দিয়ে দিব যে তুমি রিমুভ করতে পারবে না। রাইট? এই ছোট ছোট কন্ডিশনাল ইস্যুগুলো ইমপ্লিমেন্টেশন, যে আপনারা ইমপ্লিমেন্ট করেন, যখনই আসে কাজ হাতে তখন ওই জায়গাটাতে একটু ইমপ্লিমেন্ট করে দেন। রাইট? তো এবং যখনই আপনারা এই ধরনের চিন্তা করতে পারছেন, দ্যাট মিন্স আপনার কাছে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। প্রথম ভিডিও যখন অনেকগুলো প্রোডাক্ট আমরা টেবিলে থাকি, মানে কোঅর্ডিনেশন দিয়ে করাটা ঠিক করতে ভিতরে বেশি দেখি না আমরা। আচ্ছা আচ্ছা, রো আকারে চলে আসে ঠিক আছে, মানে যদি প্রোডাক্ট সাইজ অনুযায়ী কিন্তু সে ভেঙে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা একটু তাহলে একটা কাজ করি যে ডেটাবেজের যে প্রোডাক্ট টেবিলটা আছে, এখানে পাবলিকেশন স্ট্যাটাসের নিচে আরেকটা ফিল্ড অ্যাড করে দিই। tiny integer length 1। ইন্টারনেটই তো নাই। হয়েছে, ম্যানেজ প্রোডাক্টে যাই। কোথায় আছে? রিসোর্সে না? গন্ডগোল বেঁধে যাচ্ছে। আমার 2টা সিআই এর ব্যাচ চলছে, 2টা ল্যারাভেলের ব্যাচ চলছে, তো টোটাল 4টা ফ্রেমওয়ার্কের ব্যাচ চলছে। সো কোনটার সাথে কোনটা? ওখানে ভিউ বাইরে আর এখানে রিসোর্সের মধ্যে ভিউ। স্যার এটা সমস্যা আছে, তো কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। ইউজার একটা কন্ট্রোলার আছে, ইউজার একটা কিছু আছে, তার নামও তো নেই, নো চান্স। নামও নেই, তো প্রোডাক্ট নেই, লজিকও ভিন্ন। প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট, ভালোই করেছেন। দেখেন গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, ওই জব করলে যেটা হয় আর কি, এটা স্ট্রাকচারের মধ্যে আসা। ডেফিনেটলি যখন মিরাজ চাকরিতে আছে, এই ফ্রেমওয়ার্কে না করুক, ভিন্ন ফ্রেমওয়ার্কে যখন কাজ করেছে, তখন তাকে ডিরেকশন দেওয়া হয়েছে যে কাজগুলোকে স্লাইস করা, ছোট ছোট অংশ করে এটা ফোল্ডারিং করে ফেলা। তাহলে আমার জন্য কি ওই পার্টিকুলার ব্লেড ফাইল গুলো খুঁজে পাওয়া খুব ইজি। ম্যানুফ্যাকচারের জন্য, পেজেস এর জন্য, প্রোডাক্টের জন্য। রাইট? প্রথমে সম্ভবত পেজেস এর মধ্যেই সব রাখা শুরু করেছিলাম, ক্যাটাগরিটার মধ্যেই আছে, আর বাকিগুলো আস্তে আস্তে করে আমার শুরু হয়েছে। সো এটা আপনি করতে পারেন, যেটা যেখানে অ্যালাউড। হ্যাঁ, কন্ট্রোলারের মধ্যে আপনি ফোল্ডার করে করতে পারবেন না, কন্ট্রোলার গুলো ওপেনই থাকবে, সব কন্ট্রোলার ওখানেই হবে। বাট যখন আপনি পেজ ক্রিয়েট করছেন, ভিউ এর মধ্যে অ্যাডমিন হলে অ্যাডমিন সেকশন করে ফেলেন, ফ্রন্ট এন্ড এর জন্য ফ্রন্ট এন্ড রুটের জন্য আলাদা, ইনার পেজ গুলো যদি আলাদা আলাদা সেগমেন্ট থাকে তখন আলাদা আলাদা করে, খুব সহজে এটা ম্যানেজ করা কিন্তু সম্ভব।
আর কোড যখন লিখবেন যেন অন্যজন বুঝতে পারে ওইভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনাকে ভালো কোডার বলা হবে। আপনাকে মনে রাখবেন, আদারওয়াইজ গালাগালি করে শেষ করে দেবে। ঠিক আছে, অন্যের গালি আপনি কেন খাবেন? এখন এখানে আসি, এটা কি ছিল? ডিলেট পর্যন্ত ছিল, তাই না? ডিলেট প্রোডাক্ট। রিপিট করিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে ডেটাবেসে। আমরা যখন টপ প্রোডাক্ট করেছি, ডিফল্ট ভ্যালু দেওয়ার কথা কি 0? হ্যাঁ, আমরা কিন্তু এখানে ডিফল্ট ভ্যালু ডিফাইন করে দেই নাই, অ্যাজ ডিফাইন 0। আমি তাকে 0-তে সেট করে রেখেছি। আনপাবলিশড প্রোডাক্ট, আমি যদি বলি যে এটা 1, রিমুভ টপ প্রোডাক্ট, রিমুভ টপ প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি, আইকনটা কি দিব? আইকনটা কি হবে? রিমুভ, চেক করি, টপ প্রোডাক্ট, অ্যাড অন কি আসে একটু চেক করে নি। হাই হাই, এগুলো কি এসে? এগুলো সবই কি করা যায়? রিমুভ সাইন, পাচ্ছে না তো। হ্যাঁ, ফন্ট অসম থেকেই তো আমি চাচ্ছি। একটু বুটস্ট্র্যাপেরই কোন আইকনটা দেয়া যায়? একটা শর্টকাট আইকন, আমরা প্লাস, প্লাস আছে না? প্লাস নাই বুটস্ট্র্যাপে? এই যে প্লাস দেখাচ্ছে, বাট কাজ করছে না তো। আচ্ছা, একটা প্লাস সাইন আর একটা মাইনাস। তো আমরা এখানে ইয়ে কোথায়? টাইটেল, add to top product। কোনটা?
ও আচ্ছা, উপরেরটা কি আমরা কি সাইন উল্টা দিয়েছি? সাইন উল্টা দিয়েছি, এটা মাইনাস হবে আর এটা প্লাস। রিমুভ from top product title এই add to top product the plus আচ্ছা প্লাস এটা add to top product, আর যখন অ্যাড হয়ে যাবে তখন রিমুভ হবে না, রিমুভ টু টপ প্রোডাক্ট। আর আমি এখানে স্ট্যাটাসে বলে রাখতে পারি না একটা কলামে, যদি এখানেই আমি অ্যাড করে দিই যে টপ হয়ে যাবে, তাই না? আর যদি আমি টপ করি তাহলে পাবলিশ বা স্ট্যাটাসের নিচে আরেকটা করে লেখা দেখাবে টপ প্রোডাক্ট বা টপ লেখা দেখাবে, এটাও করা যেতে পারে। সো আমি টপে অ্যাড করতে যাই যদি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, টপ প্রোডাক্ট অ্যাড টু টপ প্রোডাক্ট, আমি অ্যাড টু টপ প্রোডাক্ট অ্যালাইজ ধরে আমি একটা ফাংশন লিখবো। আমি রাউটসে যাই, ওয়েব রাউটস, ফ্রন্ট এন্ড না, এটা প্রোডাক্ট, টপ প্রোডাক্ট কন্ট্রোলার। ক্যামেল কেস ইউজ করেছেন? গুড প্র্যাকটিস বলবো না, কারণ এটা জাভার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর যদি আমরা ল্যারাভেলের কনসেপ্ট চাই সেক্ষেত্রেও যদি আমি বলি, একটু খেয়াল করেন এই জিনিসগুলো একটু দেখবেন। অনেকে অনেক রথী মহারথীরা এরা ইউজ করে, বাট কেন করে সেটা আমার বোধগম্য হয় না। হতে পারে সেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভে সবকিছুই ঠিক আছে, বাট যখন আমি যে ল্যাঙ্গুয়েজ করছি তার স্টাইলটা এবং যারা বানিয়েছে তারা যে স্টাইলটা দিয়েছে তাদের স্টাইলটা ফলো করাই কি শ্রেয়। তো ওই যে কোনো একটা ভেন্ডরে যায়, ভেন্ডর গুলো তো সব ক্লাস, তাই না? সো ক্লাসের ক্লাস ফাইল কই, কই গেল? আমাদের কন্ট্রোলার কোথায়? অ্যাপ এসটিটিপি, আমরা একটা কন্ট্রোলারে যেতে চাচ্ছি। এটাই ভালো।
দেখো লারাভেলেরই ফাংশন গুলো দেখাচ্ছে। পিএসপি ফাংশনালিটিতে যেতে যাচ্ছি। দেখেন তারাও কিন্তু একাধিক ওয়ার্ডের ফাংশন লিখেছে। আমরা ক্যামেল কেসিং কখন করছি? যখন একাধিক ওয়ার্ড, ক্লাস, বাট যদি আমরা পিএসপি কোনো স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মেও যাই এবং স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মের ভেতরে, সেক্ষেত্রেও দেখবেন যে ভেতরকার যে বিল্ট ইন ফাংশনালিটি গুলো তারাও কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা ফলো করেছে। পুরনো ফ্রেমওয়ার্ক গুলোও ওই স্ট্যান্ডার্ডই ফলো করে আসছে। স্মল লেটার, পিওর স্মল লেটার কনসেপ্ট। হ্যাঁ, আপনি ক্যামেল কেসিং করতে পারেন, এটা অ্যাকচুয়ালি একটা নেমিং স্ট্যান্ডার্ড, এটা স্পেসিফিক করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড না। বাট আমার অবজেকশনটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে যেটা সাজেস্ট করেছে বেটার হচ্ছে ওটাই প্র্যাকটিস করা, তাই না? তো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সাজেস্ট করে, আপনি ক্লাসে যাচ্ছেন, ক্লাসের ভেতরে ক্যামেল কেসিং করছেন, অনলাইনে কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না বা পিএসপি আপনাকে কিন্তু আটকে দিচ্ছে না। বাট মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে কোথায়? মানে ওভারঅল সিনারিওতে, যে আপনি নিজে ক্লাসগুলো লিখছেন, পিএসপি নিজস্ব ক্লাসগুলোর মধ্যে ক্যামেল কেসিং নেই বা বিল্ডিং ফাংশনালিটির মধ্যে ক্যামেল কেসিং নেই। একজন নতুন লোক এসে যখন দেখা শুরু করলো সে তো কনফিউজ হয়ে যাবে কিভাবে লিখবে, কোন স্ট্যান্ডার্ডই সেট নেই সেখানে, যা হওয়া উচিত একরকম। যদিও ল্যারাভেলের নিজস্ব যে ভেন্ডর গুলো আছে তার ক্লাসের ভেতরে ফাংশনাল গুলো কোনো কোনো জায়গায় পিওর স্মল লেটার, আবার কোনো কোনো জায়গায় ক্যামেল কেসিং, তার মানে তারাও ক্লিয়ার না, রাইট? ওখানেও গন্ডগোল রয়েছে। আবার আপনি যখন জেনারেট করছেন কোড তখনও কিন্তু ওই ফাংশন গুলো তারা একটা ওয়ার্ডের করছে, ডাবল ওয়ার্ডের করছেই না। তো আবার এই অথের মধ্যে দু একটা ফাংশন একটু যদি খেয়াল করি, সবই কিন্তু একটু খেয়াল করেছেন অল স্মল লেটার কনসেপ্ট, রাইট? তারাই তো এই কোডগুলো বিল্ড করেছেন। তো কিছু প্রবলেম আছে, একটা ধরে আগানোই ভালো। আপনি আন্ডারস্কোরিং ইউজ করেন যদি করেন সব জায়গায়, আর যদি না করেন সব জায়গায় আপনি ক্যামেল কেস ইউজ করেন। আপনি ফাইলের নামে আন্ডারস্কোর ইউজ করছেন, ভেরিয়েবলের নামে আন্ডারস্কোর ইউজ করছেন, ফাংশনের নামে ক্যামেল কেস ইউজ করছেন, কেন? একটা ইউজ করেন, ঠিক আছে? আপনি ফাংশনের নামে ক্যামেল কেস ইউজ করছেন, তাহলে ডেটাবেজের ফিল্ডের নামে আন্ডারস্কোর ইউজ করছেন কেন? ওখানে ক্যামেল কেস ইউজ করেন। এখন যদি ক্যামেল কেসই স্ট্যান্ডার্ড হয় তাহলে পিএসপি কে বলেন যে সব ফাংশন তারা ক্যামেল কেস করবে, রাইট? প্রবলেম নেই, বাট যে কোনো একটাই ফলো করবেন, যখন যা করবেন সবকিছু একই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমি বলছি না যে এটা ভুল, বাট আপনাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে আসতে হবে যখন আপনি কোড লিখবেন। একটা প্রজেক্টের আপনি একটা ক্লাসে আন্ডারস্কোরিং, আরেকটা ক্লাসে ক্যামেল কেসিং অ্যালাউড না। হ্যাঁ, বা একজন ক্যামেল কেসিং ইউজ করছে, একজন আন্ডারস্কোরিং ইউজ করছে, সেটাও অ্যালাউড না। বাট ক্যামেল কেসিং গুড, হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা ডিফাইন এবং এটা সান জাভা স্ট্যান্ডার্ড। নাইস। এখন আমি টপ প্রোডাক্ট এই স্টাইলেই যাচ্ছি, বা পুরো প্রজেক্টটি যখন ক্যামেল কেস ধরেই আগাচ্ছে, এই যে ওর উপরে কিন্তু আন্ডারস্কোর ইউজ হয়েছে, রাইট? উপরে আন্ডারস্কোর ইউজ হয়েছে। সো
আমি যেটা প্র্যাকটিস করি আন্ডারস্কোরিং, আমি আন্ডারস্কোরিং এই যাচ্ছি টপ প্রোডাক্ট, পাবলিক ফাংশন টপ প্রোডাক্ট, আইডিটা নিয়ে আসি। আচ্ছা ফাংশনটাকে আমি সবার নিচে নিয়ে আসি, না ওখানেই থাক, তাই না? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি আচ্ছা আপনি কি ডেটাবেসের ফিল্ডের নামও কি আন্ডার ক্যামেল কেসিং ইউজ করেছেন? এই যে প্রোডাক্ট স্ট্যাটাস, পাবলিকেশন স্ট্যাটাস, তো প্রোডাক্ট টেবিলে শুধু শুধু প্রোডাক্ট টেবিলে, আর প্রোডাক্টের ওই রাউট গুলো কেমন গেছে, প্রোডাক্টের টেবিলটা আচ্ছা শুধু প্রোডাক্ট পোর্শন আর বাকিগুলো সব ঠিক আছে। আচ্ছা যদি ক্যামেল কেস ইউজ হয় এভরিওয়্যার, বাট ডেটাবেস কিন্তু অ্যালাউ করলেও এটা স্ট্যান্ডার্ড অ্যালাউ করে না। আপনি নরমালাইজেশন করতে গেলে আপনি নরমালাইজেশন রুলসে আটকাবেন। ওখানে বলা আছে টেবিলের নাম, টেবিলের কলামের নাম স্পেসিফিক করে বলা আছে যে অলওয়েজ স্মল লেটার। রিলেশনাল অ্যালগরিদমের ক্ষেত্রে দেয়া যাবে, তাই করবেন, এটাই প্র্যাকটিস। ওখানে ক্যাপিটাল লেটার ইউজ করতেই নিষেধ করা হয়, করলে কোনো সমস্যা নেই, বাট ইউজ করতে নিষেধ করানো সবচেয়ে ভুল ওই জায়গাগুলোতেই বেশি হয়, মিক্স কেস। সো টপ আন্ডারস্কোর প্রোডাক্ট আমি কি করে দিব, 1 করে দিব, তাই না? আমি টপ প্রোডাক্ট করতে চাচ্ছি, এটা টিবিএল ম্যানুফ্যাকচারার না, এটা টিবিএল প্রোডাক্ট। এটা আইডি ধরে প্রোডাক্ট আইডি নিয়ে ডাটা দিয়ে আপডেট করবে এবং ম্যানেজ প্রোডাক্টে ফেরত যাবে। সো আমার টপ প্রোডাক্টটা কাজ করবে এখন যে আমি এই ড্রেসটাকে টপ প্রোডাক্ট করতে চাচ্ছি। টপ হয়েছে কারণ এটা মাইনাস চলে আসে, রিমুভ ফ্রম টপ প্রোডাক্ট চলে আসে। তো যখনই টপ প্রোডাক্ট তখন এখানে আমাকে কি করে দিতে হবে, এখানে একটা মেনশন থাকতে হবে যে টপ প্রোডাক্ট, হ্যাঁ, বা টপ। আচ্ছা তো এইটা করার জন্য আমাকে ম্যানেজ প্রোডাক্টে গিয়ে এই জায়গাটাতে যেখানে পাবলিশ আনপাবলিশের ইস্যুগুলো দাঁড়িয়েছে, এই যে এখানে 1, এখানে না এখানেই দেখাতে হবে, বাট এখানে দেখাতে গেলে আবার আনপাবলিশের ক্ষেত্রেও তো সে যদি আনপাবলিশ থাকে তাকে তো আমরা টপ প্রোডাক্টে কি দিতে পারবো না, হ্যাঁ, সো ওটা দেখাবেই না। সো আনপাবলিশ থাকলে আমি তাকে টপ করতেই পারবো না। তো সেক্ষেত্রে আমি এখানে দিতেই পারি যে প্রোডাক্ট টপ আন্ডারস্কোর প্রোডাক্ট, কন্ডিশনটা পরে হবে, ভেতরে এখান দিলে হবে না, এর ভেতরে আমাকে নিয়ে আসতে হবে if equal 1 থেকে কি বলবো, টপ প্রোডাক্ট লিখলে জায়গা হবে না, শুধু টপ লিখে দিয়েছে, পাশে টপ দেখাচ্ছে, রাইট? তো আমি
পাশে টপ দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি এই কালারটা আপনি ইচ্ছে করলে পরিবর্তন করে নিতে পারেন। আমি আরেকটা প্রোডাক্টকে টপ করি, আমার 3টা প্রোডাক্টকে টপ দেখাচ্ছে। এখন আবার রিমুভ করা, টপ থেকে রিমুভ করার যে কাজটা, টপ থেকে রিমুভ করার কাজটা হচ্ছে যে রিমুভ টপ প্রোডাক্ট। তো এটাকেই রিমুভ টপ প্রোডাক্ট, রিমুভ টপ প্রোডাক্ট। মশা আছে। এখন স্যার অনেক কমছে সেপ্টেম্বর পর্যন্ত প্রভাব থাকবে, মানে বৃষ্টি যতদিন আছে নাকি ততদিন সম্ভাবনা আছে। শক্তি হারাচ্ছে চিকনগুনি, তাই না? যাই হোক, নেক না ভাই, নেক তাও নেক, তাও মানুষ বাঁচুক। হ্যাঁ, মশা মারুক। শুধু রাস্তায় না, বেশি বাইরে আনাতে না লোক দেখান না। একটা অ্যাকচুয়ালি নিয়ম করা উচিত ছিল যে জনগণকে দায়িত্ব, মানে লাখ খারাপ আর কি বলবো, কয়দিন পরেই তো আবার ভোটাভুটি। টপ প্রোডাক্টের থেকে রিমুভ টপ প্রোডাক্টে যাচ্ছি। দেখেন রিমুভ টপ প্রোডাক্টটা কাজ করে কিনা। আমি ড্রেসটাকে রিমুভ টপ প্রোডাক্ট এগুলো চেঞ্জ করি নাই। আচ্ছা, এখানে 1ই আছে, 0 করে দেই, রিমুভ টপ প্রোডাক্ট। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ হয়েছে, রিমুভ কিন্তু হয়েছে। হ্যাঁ, আমি ল্যাপটপটাকে রিমুভ করে দিচ্ছি, ল্যাপটপটাও রিমুভ হয়েছে। সো ইটস ওয়ার্কিং, যে আমি টপ প্রোডাক্ট এখান থেকে ইচ্ছে মতো করতে পারছি এবং সেই টপ প্রোডাক্ট গুলোকে আবার রিমুভও করতে পারছি। এটা জাস্ট একটা স্ট্যাটাস ফিল্ডের কাজ। আমার এখন কাজ কি, স্লাইডারের ভেতরে এই টপ প্রোডাক্টটাকে ইনিশিয়েট করা। তো আমি এখানে আপনার সাইটের নাম, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল, এখানে শর্ট একটা ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে চলে যাবে ডিটেলে, আর এখানে প্রোডাক্টের ইমেজটা, আর এই জায়গাটায় প্রোডাক্টের প্রাইসটা আপনি দেখাতে পারেন। তো এটা যেহেতু স্লাইডার ফিক্সড, হ্যাঁ, এবং প্রতিটা পেজের সাথেই রিলেশন রাখে, তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম সরাসরি চলে যেতে হবে কোথায়, স্লাইডার। এখন কোন ইমেজগুলো কাজ করছে, এটা একটা, আচ্ছা প্রিভিয়াস এবং নেক্সট, এটা তার মানে এর ভেতরেই 3টা প্রোডাক্ট রয়েছে না? এই যে আইটেম অ্যাক্টিভ, এটা একটা, এটা আইটেম অ্যাক্টিভ ক্লাস, এটা একটা, এটা একটা, এবং এটা একটা, 3টা, তাই না? হ্যাঁ, 2টা করে ইমেজ আছে। ইমেজ গুলো 2টা ইমেজ পাবলিক ফ্রন্ট এন্ড অ্যাসেট,
ইমেজ হোম প্রাইসিং ডট পিএনজি। হ্যাঁ, এটা প্রাইস এর জন্য। একটা হচ্ছে এই ইমেজটা, আর এই যে সার্কেল করে ইমেজটা আছে না, এটাও প্রাইসিং এর। তার মানে এটা ইমেজ আকারে কিন্তু আসছে। তো আপনাকে তাহলে ইমেজ ওখানে দিতে হবে, নতুন ইমেজ অ্যাড করা, প্রাইস ইমেজ অ্যাড করার একটা সিস্টেম আপনার প্রজেক্টে রাখতে হবে। যে আপনি প্রাইসিং ইমেজ অ্যাড করছেন অ্যাডমিন প্যানেল থেকে, কিন্তু প্রোডাক্ট যখন অ্যাড করছেন তখন প্রাইসিং ইমেজ অ্যাড করছেন। অথবা ইমেজ জেনারেট করা, যে এই ইমেজটা আছে এর ভেতরে এই টেক্সটটা বসে যাবে, এই ধরনের। দেখুন এটা করতে পারা যায় কিনা, এটা ফিক্স বসিয়ে তারপরে এর ভেতরে ইয়েটা দেওয়া, এটা রুস্তম আলী করে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে রিমুভ করছি, তারপর এইটাকেও রিমুভ করছি, একটা রেখেছি এবং এটাকে আমরা কি করব, মুভ করাবো। ডলার টপ প্রোডাক্ট ডিবি স্কোপ টেবিল, টেবিলটা কি টিবিএল আন্ডারস্কোর প্রোডাক্ট, where top product comma 1 get for each $v underscore product, এই শপারটাকে এভাবে লিখেছে কেন? এর কালারটা চেঞ্জ করেছে। ভি প্রোডাক্ট, প্রোডাক্ট নেম আর টাইটেল, নেম, তারপর প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, শর্ট এসে, এতটুকু। তারপর কি হবে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, তাহলে নামটাও তো তাই হবে, তাই না? সবই কেমন কেস। এই জন্য এটা একটু দেখায়,
বুঝতে পেরেছেন? সব স্মল। ওকে, এখানে একটা প্রবলেম আছে যে আইটেম অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ বলতে প্রথমে এসে অ্যাক্টিভ দেখাবে কোনটা, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভ বসে যাবে। আমার 4টা প্রোডাক্ট কিন্তু আছে, তার মানে 1টা 2টা 3টা 4টা সবাই কিন্তু আছে। তো এই অ্যাক্টিভ যে বিষয়টা, সেক্ষেত্রে মানে এই আইটেম অ্যাক্টিভের যে ক্লাসটা, এটা ক্ষেত্রে একটু লজিক ইমপ্লিমেন্ট আপনাকে করতে হবে। তো দেখেন, কি করলাম, i কে 1 ধরে নিয়েছি। i এর ভ্যালু যদি 1 হয় তাহলে প্রথম যে ইমেজটা আইটেম অ্যাক্টিভে থাকবে। আচ্ছা, আর বাকি কেসগুলোতে আইটেম অ্যাক্টিভটা আর হবে না, শুধু কি হবে, আইটেম হবে। কারণ আইটেম অ্যাক্টিভ হলে সবাইকে সবগুলোকে সে দেখিয়ে দেয়, যেটাই অ্যাক্টিভ সেটাকেই দেখাবে। আমি যদি একটাকে অ্যাক্টিভ রাখি, একটাকে দেখাবে, বাকিগুলোকে পরে পরে নিয়ে আসবে। বাট i এর ভ্যালু আমাকে ফাইনালি কি করে দিতে হবে, ইটারেট করে রাখতে হবে, যাতে প্রথমবারের পর দ্বিতীয়বার আর ওই আইটেম অ্যাক্টিভ এসে না ঢুকে। তো 4টে ইমেজই ওখানে ছিল। এখন দেখ, এখন একটা ইমেজ আছে না, এটা এখন কাজ করছে, ঠিক আছে। ইমেজ টিমেজের সাইজ টাইজ গুলো যদি আপনারা ঠিক করে দেন, এই যে চলে আসছে। ওটাগুলো 3টা। হ্যাঁ, এটা কয়টা হবে সেটা আপনি কিন্তু এই যে এখানকার এই ওয়েল এলআই গুলো কাজ করছে। হ্যাঁ, তো হ্যাঁ, এটা আপনি ইয়ে করবেন, কোয়েরি দিয়ে কোয়েরিটা উপরে লিখবেন, কোয়েরিটাকে কাউন্ট করাবেন এবং এটা কয়টা হবে সেটা আপনি এটা এখান থেকেই এটা কাট করে উপরেই নিয়ে যাবেন। কোয়েরিটার অ্যারে তো আপনি নিজে লুপ করাচ্ছেন, উপরে কোয়েরিটা লিখবেন, কাউন্ট করিয়ে এই এলআই কয়টা হবে সেটা আপনি লুপের মাধ্যমে জানাবেন। বুঝতে পারছেন? এখানেও তাই, এখানে একটা অ্যাক্টিভ আছে, বাকিগুলো 1 2। এখানে দেখেন না, এখানে মানে প্রথমবার কিন্তু এখানে ফোটা দেখাচ্ছে, তাই না? প্রথমবার এখানে ফোটা দেখাচ্ছে যখন আপনার লোড হচ্ছে, ফর এক্সাম্পল দেখেন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে কি এটা ফিল অবস্থায় আছে। এবং আপনি যদি এটাকে আমার যতগুলো প্রোডাক্ট আছে সেই অনুযায়ী দেখাতে চান, তাহলে সেই হিসেবে আসতে হবে, কাউন্ট ধরে লুপ চালিয়ে দিতে হবে, প্রথমটা অ্যাক্টিভ থাকবে, পরেরগুলো অ্যাক্টিভ না। এখন আমি যদি এই ভদ্রলোকের যে সুন্দর ড্রেসটা, এটাকে যদি আমি এখান থেকে সরিয়ে দিই, তাই না? তো সরিয়ে দেওয়ার সাথে সাথেই দেখি লোড দেওয়া হয় না। হ্যাঁ, রিফ্রেশ করাতে হবে আমাকে, কারণ এটা তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে। এবার আমি রিফ্রেশ দিয়েছি, নেই, এই ড্রেসটা কিন্তু নেই। তো আমি অনায়াসেই কিন্তু এটাকে কোথায় নিয়ে আসতে পারছি, টপে নিয়ে আসতে পারছি। কারণ মোহাম্মদ আলী বলেছিল যে যদি সে টপ থেকে বাদ দিতে থাকে, ওই যে যখন রিমুভ করা হচ্ছে ওই জায়গাটাতে একটা লজিক চালাবেন যে এখন পর্যন্ত কতগুলো টপ আছে, যদি টপ 2 এর নিচে নেমে আসে আমি রিমুভ করবো না, আমি মেসেজ দিব যে তুমি তোমার স্লাইডার হারাবা। না, তুমি বলো যে তোমার স্লাইডার থাকবে না, একটা মেসেজ দিয়ে দেবেন, তাকে ওপেন দিয়ে দেবেন,
হ্যাঁ একটা মেসেজ দিয়ে দেন, তুমি যদি রিমুভ করতে চাই করো, কোনো সমস্যা নাই। এটা বুঝতে পেরেছেন? তাহলে এটা কি মোহাম্মদের টাস্ক তাহলে? ওটা মোহাম্মদ আলীর ট্যাক্স, এটা হচ্ছে রুস্তম আলীর ট্যাক্স। দুই আলী আমাদের সাথে আছে কিন্তু। আপনার নাম দিল মোহাম্মদ আনোয়ার হোসেন, 15 ব্যাচ। আসছি দাঁড়ান, কি জটিল প্রবলেম? একদিন বসে আছে কেন? বাংলাদেশ ব্যাংক অনেক বড় ব্যাংক, বিশাল বিল্ডিং। আচ্ছা, কার্ড নিয়ে একটু কথা বলবো আর কি, দেন আমি ক্লাস শেষ করবো আজকে। বাট কার্ড ভেন্ডরটা কোনটা নিব? শপিং কার্ড, যদি আপনি লারাভেল শপিং কার্ড বলেন, আমি গিট ধরেই দেখবেন যেন গিটের একটা শপিং কার্টের লাইব্রেরি আছে, এবং ওরা সুন্দর করে কমান্ড দিয়ে রেখেছে যে আপনি কম্পোজারে যান অথবা টার্মিনালে যান, কমান্ড চালান, ভেন্ডর ইনস্টল করেন, তারপর ফাংশন ইউজ করেন, এটাকে কার্ড ক্লাসটাকে ইউজ করেন। ভেরি সিম্পল, এটা ব্রাউজার ওরিয়েন্টেড, ক্যাশ রিলেটেড, ওকে, সেশন রিলেটেড ইস্যু, ডেটাবেসে ডাটা রাখে না। যখনই আপনি কার্টে প্রোডাক্ট অ্যাড করবেন, ব্রাউজারের মেমোরিতে সেই প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্টের ইমেজ, নাম, ধাম এগুলো সব আপনি রেখে দিতে পারেন। হ্যাঁ, রেখে দিয়ে ওখান থেকে নিয়ে আপনি আবার ব্রাউজারে প্রিন্ট করাচ্ছেন, এখান থেকে রিমুভ করছেন। দ্যাট মিন্স ডেটাবেস থেকে না, কিন্তু আমরা নরমালি এরকম দেখাই কখন, যখন ডেটাবেসে রাখি, ডেটাবেস থেকে তুলে। বাট কার্ট ক্লাসটা কি করেছে, ব্রাউজারের মেমোরি ইউজ করেছে। কার্টে রাখার অর্থ হচ্ছে যে সেশনে ডেটা রাখা, রিমুভ করার অর্থ হচ্ছে সেশন থেকে ডেটা রিমুভ করা। ফ্যাসিলিটি কি? ফ্যাসিলিটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ভারী হচ্ছে না, আমার ডেটাবেসের ইন্টারাপশন হচ্ছে না। পিক আওয়ারে যদি মনে করেন 1 লাখ ভিজিটর থাকে, এবং 1 লাখ ভিজিটর যদি প্রোডাক্ট পারচেজ করার জন্য অ্যাটেম্প করে এবং কার্ট টেবিলে হিট হয়, সেক্ষেত্রে অনেক সাইট স্লো হয়ে যায় না, এবং সাইট স্লো হয়ে গেলে ইউজার অনেক নতুন সুন্দর সুন্দর সাইট খুঁজে সে চলে যায়। তো ওই পেইনটা যেন না হয়, আবার আমার সাইটে যেন ডাটা আননেসেসারিলি না আসে। আমরা অনেকেই সুপার শপে যাই শুধু ঘুরতে, তাই না? এবং অনেক সময় অনেক ট্রলি ভর্তি করে প্রোডাক্ট তৈরি করে নেই এবং ওই সামনে রেখে চলে আসি হেঁটে হেঁটে সুন্দর করে, তাই না? তো এরকম অনেক ঘটে। তো কার্টও যদি ওইরকম ভরতে থাকে এবং প্রতিনিয়ত এত ডাটা যদি আসতে থাকে, তাহলে সাইট ম্যানেজমেন্টের সমস্যা। এই কারণে নতুনকার দিনের সাইট গুলো ম্যাক্সিমামই যেটা করে থাকে, যাদের অ্যাকচুয়ালি অগাধ অঢেল টাকা আছে ই কমার্সের জন্য, তারা কিন্তু ওই কানেকশন গুলো সার্ভার থেকে শুরু করে ইউজারের ডাটা সব নেয় এবং অ্যানালাইসিস করে যে কে কোন ধরনের প্রোডাক্ট কার্টে অ্যাড করছে। আর নর্মাল সাইট গুলো বা যাদের পুঁজি কম, তারা কিন্তু ওই ধরনের ডাটা নিয়ে অ্যানালাইসিস করার সুযোগ পায় না। যে হয়তোবা প্রোডাক্ট সে কিনে নাই, বাট সে কি প্রোডাক্ট কার্টে রেখেছিল সেটা তো দেখি, তারপরে তাকে আমি পেন দেওয়া শুরু করি মার্কেটিং এ। অনেক সাইট আছে, লাইক আমাদের দেশে আছে এখনই.com আছে, এখানেই না এখনই বাগডুম হয়েছে। সো বাগডুম.com, ওখানে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, অর্ডার করার দরকার নেই, আপনি জাস্ট কার্টে প্রোডাক্ট অ্যাড করে আপনি জাস্ট আপনার সাইন ইন ইনফরমেশন দিয়ে আসেন, ঘন্টা দুয়েকের মধ্যে আপনার কাছে ফোন কল চলে আসে যে স্যার আপনি প্রোডাক্টটা নিচ্ছেন কিনা, আপনি তো কমপ্লিট করেন না এটা সেটা। তার মানে কি, আপনি যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করছেন, সে কিন্তু সেটা ডেটাবেসে নিয়ে নিচ্ছে এবং সে অ্যানালাইসিস করছে। কোনো প্রোডাক্ট ইউটিউবে এটা ওই জিমেল দিয়ে দাও স্যারে করবো, ওরা একটা মেসেজ, ওখানে একটা ইয়ে আছে, ফেসবুকে ঢুকলে এই ইমেল দিয়ে করলাম, তাহলে ওখানে একটা অ্যাকশন আছে, ওই প্রোডাক্টটা আমি দেখছি। কোন সাইট? ঠিক আছে, ঠিক আছে, ওগুলো ওদের এপিআই রিলেশন আছে ফেসবুকে বাদ, এবং গুগলে দিয়ে রেখেছে, গুগল অ্যাডসেন্সও দিয়ে রেখেছে, ওই অ্যাডের সাথে ট্যাগ করে রেখেছে, বুঝতে পেরেছেন? যাতে ওই আইডি দিয়ে যেখানেই মুভ করবে সেখানেই চলে যাবে। ওভাবেই ওরা যদি সব সাইটে এরকম দেখায়, তাহলে ফেসবুকের স্পেশালিটি নেই ওখানে। ওই বিশেষ করে যে অ্যাডগুলো নর্মালি আদার্স মানে মেনি মোর সাইটে আপনারা যে অ্যাডগুলো দেখেন, এগুলো সব গুগল অ্যাডসেন্স এর। হ্যাঁ, আর যদি ফেসবুকের হয়, ফেসবুকের আলাদা ফেসবুক। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে এটা সেশন ওরিয়েন্টেড, হ্যান্ডেল করা খুবই ইজি, বাট কিছু লিমিটেশনস রয়েছে। যে লিমিটেশন গুলোর মধ্যে, আমি যদি ডেটাবেস ইউজ করি, আমি যে কোনো নামের যে কোনো ভাবেই দেওয়া প্রোডাক্টকে কার্টে রাখতে পারি। বাট যদি আপনি সেশন ওরিয়েন্টেড কোনো কাজ করেন, তো সেই ক্ষেত্রে
সেশন কিন্তু সব ধরনের ডাটা রাখে না। দ্যাটস ওয়াই যদি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েস্টিক ইউনিকোড রিলেটেড কোনো চেঞ্জ বা পরিবর্তন থাকে প্রোডাক্টের নামে, সে সময় কার্ড কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে কনফিগারেশনাল চেঞ্জ করতে হয়। কার্ড ক্লাসের কিছু কনফিগারেশন আছে, যে প্রোডাক্টের নাম এটা এটা অ্যালাউ করবে, ওইটা অ্যালাউ করবে না, বা হেন তেন অনেক কিছু কিন্তু থাকে। ওই জায়গাগুলো আমরা দেখবো। একটা লাইব্রেরি ভেন্ডরের ইনস্টল দিব আমরা শপিং কার্ট রিলেটেড। তারপরে ওই কার্ট লাইব্রেরি ইউজ করে কার্টে প্রোডাক্ট অ্যাড করা, কার্টের প্রোডাক্ট ভিউ করা, কার্টের প্রোডাক্ট আপডেট ডিলিট করা, দ্যাট মিন্স কার্ট রিলেটেড টুল যেটা। তারপরে হচ্ছে গ্র্যান্ড টোটাল বের করা, ভ্যাট ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে, দিয়ে আমরা কার্টকে সামারাইজ করে ফেলবো আর কি নেক্সট ক্লাসে। মানে আপনারা যেন দেখবেন যেন এই সাইটটা যখন আপনি আপনার মতো করে প্রোডাক্ট অ্যাড করবেন, মোটামুটি কিছুটা দাঁড়িয়ে গেছে, মনে হবে যেন যে না এটা সিম্পল ই কমার্স যেখানে কার্ট নেই বা পেমেন্ট নেই। বেসিক্যালি ই কমার্সের মেজর 5টা পার্ট আছে, তার মধ্যে কিন্তু আপনারা পার্শিয়ালি হলেও 3টা পার্ট, 2টা পার্ট অলরেডি করেছেন। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট অ্যাড সহ, আর কন্টেন্ট প্রোডাক্ট ডিসপ্লে, এটা হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছিলেন আপনি? হ্যাঁ, প্যাকেজ এবং ভেন্ডরের মধ্যে অনেক পার্থক্য। ভেন্ডর হচ্ছে একটা করে লাইব্রেরি ক্লাস, যে কোনো একটা পার্টের কাজ আপনাকে করতে সাহায্য করবে। লাইক আমি একটা ভেন্ডর বলছি HTML ভেন্ডর, ফর্ম ভেন্ডর। ওই ভেন্ডরটার সাহায্যে আমরা ফর্ম ফাংশন ইউজ করে ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ, ইভেন ফর্মের প্রত্যেকটা ফিল্ড বানাতে পারি। ল্যারাকাস যদি দেখেন, আমরা কিন্তু HTML ইউজ করতে পারি, আবার ওই ক্লাস ইউজ করতে পারি। তার মানে ফর্ম বানানোর জন্য সকল ফাংশনালিটি তার কাছে আছে ওই ক্লাসের। এটা হচ্ছে ভেন্ডর। আর প্যাকেজ হচ্ছে ধরেন কোন একটা কমপ্লিট টাস্ক তৈরি করে রেখে দিয়েছে তারা, তার ভেতরে তাদের ভেন্ডর আছে বা আদার সবকিছু আছে। আপনি ল্যারাভেলের একটা ভেন্ডর ইনস্টল করলেন, আপনার একটা ব্লগ সাইট হয়ে গেল, এরকম প্যাকেজ আছে। আপনি যদি খুঁজেন, প্যাকেজিস্ট বলে একটা সাইট আছে, ওখানে ল্যারাভেলের প্রচুর প্যাকেজ আছে, ছোট ছোট মডিউল দ্বারা তৈরি করে করে রেখে দিয়েছে। বা নিজেদের পপুলারিটির জন্য, নিজেদের এক্সপেরিয়েন্সের জন্য প্রচুর সাইট বানানো আছে যেখানে প্যাকেজ তৈরি করা আছে। বাট ওই কোডগুলো কিন্তু রিলায়েবল বা সিকিউর যে আমি ওই লেভেলে বলবো, সেটা কিন্তু আমি বলবো না। যেহেতু ল্যারাভেল ফ্রেমওয়ার্ক, তার স্ট্রাকচার ফিক্স, ওই ধরনের প্যাকেজ তারা ডেভেলপ করে ফেলেছে। যে কমপ্লিট একটা কাজই করে দিয়ে রেখেছে, অথবা বড় কাজের একটা ছোট অংশ তারা করে ফেলেছে। এই প্যাকেজটি ইনস্টল করলেন, হয়ে গেল। এটা কিন্তু একটা কাইন্ড অফ প্যাকেজ। অথকে আপনি প্যাকেজ বলতে পারেন, বাট এটাকে ভেন্ডর বলতে পারেন না। বাট এই অথটাকে ল্যারাভেলের নিজস্ব প্যাকেজ। এটা সিকিউর বলা, বাট অন্যজন যখন করেছে তখন তো আমি এটাকে সিকিউর করতে পারি না। বুঝতে পেরেছেন? আমরা কি পরে এখন তো আমরা যে লেভেল যে আমরা ফ্যাক্টরি করতেছি, ইন ফিউচার আমরা কি স্যার বিভিন্ন ধরনের প্যাকেজ বা ভেন্ডর তৈরি করতে পারবো, বা তৈরি করা যাবে? পড়াশোনা করতে হবে, যারা ভেন্ডর বানাচ্ছে ফোরামে যেতে হবে। হ্যাঁ, কিভাবে প্যাকেজ বানাতে হয়, কিভাবে ভেন্ডর তৈরি করতে হয়, কিছু গাইডলাইন্স রয়েছে। ল্যারাকাস্টে যান, হ্যাঁ, ল্যারাকাস্ট স্টাডি করতে পারেন। হ্যাঁ, ল্যারাকাস্ট স্টাডি করতে পারেন। ফ্রগ আছে, ফ্রগ ফোরামে আপনি পোস্টস দিয়ে কিছু গাইডলাইন পেতে পারেন। ওখানেও যদি সার্চ দেন যে হাউ ক্যান আই ডেভেলপ এ ভেন্ডর, হাউ ক্যান আই ডেভেলপ এ প্যাকেজ, আপনি বেশ কিছু ইনফরমেশন পেতে পারেন। আমি স্পেসিফিক করে হয়তো কোনো সাইটের নাম বলছি না, কারণ সবসময় সব সাইটের নাম মনে থাকে না। বাট আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, দেখবেন যেন আপনার সামনে অনেক ইনফরমেশন চলে আসে। ঠিক আছে স্যার, আমাদের ব্লগ সাইট আমরা করলাম, আর ব্যাচ 6 এর রেড ব্লকটা করেছিল, ওটাও করছিলাম। তো দুইটাই আমি লাইভে প্রথম থেকে চালাচ্ছি, যখন ইউটিউব করে করি তখন লাইভে। এখন পুরো প্রজেক্টে যখন লাইভে দিচ্ছি, কাজ করতেছি, কোনো অসুবিধা নেই। যখন এক্সপোর্ট করে নিচ্ছি, কিন্তু আমি যখন চেঞ্জ করবো, এখন কোনো কমান্ড আর দিতে পারছি না। সেক্ষেত্রে একটা শেয়ার সার্ভার, এটা আসলে কিভাবে করা যাবে? কারণ আমাদের কোড কপি করে দিতে দিচ্ছি, আমি কমান্ড দিয়ে কোনো সুবিধা হচ্ছে না লাইভে। না, লাইভে আপনি তো শেল পারবেন না। আপনার যদি রুট অ্যাক্সেস না থাকে তাহলে তো আপনি শেল দিতে পারছেন না। তাহলে স্যার ওই কোড কপি করেই করতে হবে। ওই ধরনের ফ্যাসিলিটি আপনি লোকালের মধ্যে ওই ফ্যাসিলিটি আপনি ওখানে অ্যাচিভ করতে পারবেন। স্যার ওই যে ইয়াতে পাওয়া যায়, শেয়ার যে ডেডিকেটেড পাওয়া যায়, ডেডিকেটেড আপনি করতে পারেন। ডেডিকেটেড ইভেন আপনার যদি নিজস্ব ভিপিএস থাকে তাও পারেন, ভিপিএসও পারেন। ঠিক আছে, ভিপিএস এখন অনেক কম দামে ভিপিএস চলে আসে।
আমরা 22,000 টাকায় ইউপিএস দিই, 21,000 টাকা ইয়ারলি শর্ট প্যাকেজ। এটা 1 কোর মেশিন, 512 র্যাম, হ্যাঁ, তারপরে হচ্ছে 20 জিবি হার্ড ড্রাইভ,